পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছো তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে সম্পূর্ণ আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর, আর্টসের বিভিন্ন সাবজেক্টের সাজেশন এবং তোমরা গ্র্যাজুয়েশন পড়ার পর কী করতে পারো বা গ্র্যাজুয়েশন চলাকালীন তোমরা কি কোর্স করলে তোমাদের জীবিকা অর্জনে সুবিধা হবে সেটা আমরা বলেছিলাম আমরা সমাধান করার চেষ্টা করব। আমরা পড়ার বিষয়ে পক্ষ একমাত্র চ্যানেল যারা আমাদের ইউটিউব চ্যানেলে ৮০টির উপরও বেশি অ্যাসাইনমেন্টে সঠিক উত্তর দিয়েছি। একটা পেপার শুধু গণ্ডগোল হয়েছে, কিন্তু সেই উত্তরটা নিয়ে কিন্তু একটু বিতর্ক আছে। যাই হোক, আমি সে কথায় যাচ্ছি না। তা আমরা সেখানে বলেছিলাম আমরা কিছুদিনের মধ্যেই আমরা আর্টসের বিভিন্ন সাবজেক্টে সাজেশান দেব। ইতিপূর্বে আমরা ইতিহাস অনার্সের অর্থাৎ ইউজির CC2 এবং CC5-এর সাজেশান দিয়েছি। এখন আমরা যে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা থার্ড ইয়ারে পড়ো অর্থাৎ CCHI-12-এর সাজেশান নিয়ে হাজির হয়েছি। তোমরা জানো, তোমাদের যে একবার মার্কস ডিভিশনটা বলে দিই, তোমরা দুবার পরীক্ষা দিয়েছো, তবুও দেখো মার্কস ডিভিশনটা একবার দেখে নাও। দেখো, তোমাদের অ্যাসাইনমেন্ট অলরেডি অনলাইনে জমা নেওয়া হয়ে গেছে। অবশ্যই ইউনিভার্সিটি আবার একটা দ্বিতীয় টাইম দিয়েছে, তোমরা অধিকাংশই জমা দিয়ে দিয়েছো। যদি কেউ জমা না দাও তাহলে দিয়ে দেবে ঠিকমতো। এবং আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন সাবজেক্টের অ্যাসাইনমেন্টের উত্তর আছে। তো যাই হোক, দেখো আমাদের 10 নম্বরের 4টে প্রশ্ন থাকবে, 2টো প্রশ্ন লিখতে হবে অর্থাৎ 20 নম্বর। 6 নম্বরের 10টা প্রশ্ন থাকবে, 5টা কোশ্চেন লিখতে হবে অর্থাৎ 30 নম্বর। অর্থাৎ টোটাল 50 নম্বরে তোমাদের অন্য কলেজে গিয়ে লিখিত পরীক্ষা দিতে হবে, যা ইউনিভার্সিটি কিন্তু তোমাদের অলরেডি জানিয়ে দিয়েছে রুটিন। তা যাই হোক, চলো আমরা শুরু করি 10 নম্বর এবং 5 নম্বর সাজেশন নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় CCHI-12-এর সাজেশন। দেখো, নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় যে সাজেশনগুলো আছে 10 নম্বরে, দেখো আমাদের স্টার্ট দিয়ে তোমাদের বোঝবার সুবিধার জন্য করেছি। দেখো, প্রথম প্রশ্ন, ডালহৌসি সাম্রাজ্য বিস্তার নীতি আলোচনা করো। তা এই ডালহৌসি সাম্রাজ্য বিস্তার নীতি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, দেখো একটা কথা বলা হয়ে গেছে, আমাদের এই যে তোমাদের যে থার্ড ইয়ারের অর্থাৎ CCHI-12 পেপারটা তোমাদের সিলেবাস হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া। দেখতেই পাচ্ছ 1750 থেকে 1857 পর্যন্ত, অর্থাৎ মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ পর্যন্ত। 1757 থেকে অর্থাৎ পলাশীর যুদ্ধের আগে থেকে 1857 অর্থাৎ মহাবিদ্রোহ পর্যন্ত। তা চলো আমরা 10 নম্বর প্রশ্নগুলো শুরু করি। প্রথম প্রশ্নটা দেখো, ডালহৌসি সাম্রাজ্য বিস্তার নীতি আলোচনা করো। এটা খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর দেখো, কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি ও বা চিরস্থায়ী বন্দোবস্ত নীতি সাফল্য ও ব্যর্থতা। আমরা জানি 1793 সালে বড়লাট লর্ড কর্নওয়ালিস বাংলা, বিহার ও উড়িষ্যা চিরস্থায়ী বন্দোবস্ত করেছিল নির্দিষ্ট ভূমি রাজস্ব পাওয়ার জন্য। সে ফলাফল কী হয়েছিল সেটা লিখতে হবে। 3 নম্বর দেখো, বাংলা সমাজ ও সংস্কৃতিতে ডিরোজিওর নেতৃত্বে নব্যবঙ্গ আন্দোলনের অবদান আলোচনা করো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর দেখো, শিক্ষা ও সংস্কার হিসাবে রামমোহন রায়ের ভূমিকা। আমরা রামমোহন রায়ের শিক্ষা বা সংস্কার অর্থাৎ বিশেষ করে সতীদাহ প্রথা নিবারণে অর্থাৎ 1829 সালে রেগুলেশন আইনের মাধ্যমে যে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন, তাতে কিন্তু প্রধান এবং একমাত্র উল্লেখযোগ্য ভূমিকা ছিল রাজা রামমোহন রায়। 5 নম্বর প্রশ্নটা দেখো, ইঙ্গ মহীশূর যুদ্ধ সম্পর্ক আলোচনা করো। অর্থাৎ হায়দার আলী বা টিপু সুলতানের শাসনকালে ব্রিটিশদের সাথে মহীশূরের সম্পর্ক আলোচনা করতে হবে। 6 নম্বর প্রশ্নটা দেখো, ঔপনিবেশিক শাসনে ভারতীয় অর্থনীতিকে অবশিল্পায়ন ঘটেছিল তা আলোচনা করো। অর্থাৎ ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে ভারতীয় দেশীয় শিল্পের যে অবক্ষয় হয়েছিল, সেই অবক্ষয় কীরকমভাবে হয়েছিল সেটা আলোচনা করতে হবে। 7 নম্বর প্রশ্নটা দেখো, পলাশী যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। 1757 সালে পলাশীর যুদ্ধ হয়েছিল জানো, সেখানে বাংলার নবাব
সিরাজউদ্দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি রবার্ট ক্লাইভের কাছে পরাজিত হয়েছিলেন 1757 সালের জুন মাসে পলাশির যুদ্ধে। সেই পলাশির যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করতে হবে। 8 নম্বর প্রশ্নটা দেখো, 1757 থেকে 65 সালের মধ্যে বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠার ইতিহাস আলোচনা কর। এই কোশ্চেনটা তোমাদের অন্যভাবে আসতে পারে। 1757-65 সালে ইঙ্গ নবাব সম্পর্ক আলোচনা করো। অর্থাৎ পলাশী যুদ্ধ থেকে দেওয়ানি লাভ পর্যন্ত বাংলার নবাবদের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সম্পর্ক এবং ভারতীয় বাংলার ক্ষমতাটা কিভাবে নবাবের হাত থেকে অর্থাৎ বাংলার নবাবের হাত থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে হস্তান্তরিত হয়েছিল, সেটা 5টা চুক্তির মাধ্যমে আলোচনা করতে হবে। 9 নম্বর দেখো, রণজিৎ সিংয়ের নেতৃত্ব শিখ শক্তির উত্থান ও বিকাশ আলোচনা করো। এই রণজিৎ সিংয়ের এখানে একটা অমৃতসরের সন্ধি টিকা হয়, এটা আমাদের আছে। দেখো এটাও খুব গুরুত্বপূর্ণ। 10 নম্বর, কোম্পানির আমলে বিভিন্ন ভূমি রাজস্ব বন্দোবস্ত আলোচনা করো। অর্থাৎ সর্বপ্রথম হেস্টিং 1772 সালে 1 সালা, 5 সালা, 10 সালা, চিরস্থায়ী, রায়তোয়ারি, মহলারি, ভায়াচারিয়া, এই বন্দোবস্তগুলো কিন্তু তোমাদের আলোচনা করতে হবে। 11 নম্বর প্রশ্ন দেখো, সম্পদের বহির্গমন কাকে বলে? ঔপনিবেশিক ভারতে এর ফলাফল আলোচনা করো। অর্থাৎ ভারতে পলাশী যুদ্ধের পরে ভারতের যে বিপুল পরিমাণ অর্থ ব্রিটেনে চলে গেল, অর্থাৎ সম্পদের বহির্গমন বা ড্রেন অফ ওয়েলথ, এটা কাকে বলে এবং এই ড্রেন অফ ওয়েলথ বা সম্পদের বহির্গমনের ফলে ভারতের সমাজ বা অর্থনীতিতে কী ফলাফল পড়েছিল সেটা আলোচনা করতে হবে। 12 নম্বর প্রশ্নটি দেখো, বক্সার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। আমরা জানি 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল, যে বক্সারের যুদ্ধে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং তৎকালীন মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয়েছিলেন। সেই কেন হয়েছিল যুদ্ধটা, অর্থাৎ বক্সার যুদ্ধ, এবং তার ফলে কি হয়েছিল সেটা আলোচনা করতে হবে। 13 নম্বর প্রশ্নটা দেখো, শিক্ষা ও সংস্কারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন, ওহাবি আন্দোলনের প্রকৃতি আলোচনা করো। এই 14টা কোশ্চেন তোমরা কিন্তু দেখে যেও। আমরা জানি নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় তোমরা যারা পড়ো, সবার কথা বলছি না, অনেকেই অনেক প্রতিবন্ধকতার মধ্যে পড়ো, ঠিকমতো পড়াশোনা করতে পারো না, কিন্তু পড়াশোনার অদম্য ইচ্ছে, তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে আমরা কিন্তু সম্পূর্ণ কোনো কিছুর বিনিময় না, সামান্য, অতি সামান্য, সবই অতি সামান্য বিনিময় নয়, আমরা সম্পূর্ণ আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে কিন্তু নিয়ে এসেছি। এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের অবশ্যই জানিও। আমরা আগে বলেছিলাম তোমরা গ্র্যাজুয়েশন পাস করতে চলেছ, তা তোমাদের এরপর কি করলে ভালো হয় বা এর সাথে কি করা যায়, যদি অর্থাৎ কেরিয়ার ওরিয়েন্টেশন যেটা বলেছিলাম সেই সম্পর্কে যদি জানতে চাও আমাদের জানিও। আমরা বলেছিলাম শুধু আমি নয়, আমার ব্যক্তিগত 23-24 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং আমার বেশ কিছু সিনিয়র দাদা দিদি বা ভাই বোনের মতো আছেন অনেকেই যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত, তাদের সাহায্যে কিন্তু আমরা এই চ্যানেলটা চালাচ্ছি এবং এতে আমার একক কোনো ভূমিকা নেই। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমাদের কারণ আমাদের অনেক ছাত্র নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের সমস্যা বা দূর করার জন্য কিন্তু কিছুটা আমরা একটা উদ্যোগ নিয়েছি। এবং এতে যদি তোমাদের সুবিধা হয় বা উপকৃত হও বা ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বেল আইকন টিপে রাখবে। তা না হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো না। দেখো আমরা এবার 6 নম্বরের যে 5টা কোশ্চেন লিখতে হবে, 10টা প্রশ্ন থাকবে, সেগুলো দেখছি। দেখো, টিকা লেখো ইয়ং বেঙ্গল, অর্থাৎ ডিরোজিওর নেতৃত্বে যে ইয়ং বেঙ্গল আন্দোলন গড়ে উঠেছিল। 2 নম্বর, তৃতীয় পানিপথের যুদ্ধের কারণ আলোচনা করো। 1761 সালে এই তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল আহমদ শাহ আবদালির সাথে মারাঠাদের। 3 নম্বর, টিকা লেখো দ্বৈত শাসন ব্যবস্থা, অর্থাৎ বাংলার নবাব আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই সময় বাংলায় দেওয়ানি লাভের ফলে দুজন শাসনকর্তা পরিণত হয়েছিল, যা ইতিহাসে দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত। 4 নম্বর, 1765 সালে দেওয়ানি লাভের গুরুত্ব বা তাৎপর্য। 5, টিকা লেখো আর্য সমাজ ও প্রার্থনা সমাজ। 6 নম্বর, টিকা লেখো পলাশীর লুণ্ঠন। 7, তৃতীয় পানিপথের যুদ্ধের গুরুত্ব বা ফলাফল আলোচনা করো। 8, টিকা লেখো অধীনতামূলক মিত্রতা। 9, টিকা লেখো হিন্দু পাদুপাদশাহী। 10, টিকা লেখো বারাসাত বিদ্রোহ। 11, টিকা লেখো সত্যবিলোপ নীতি। 12, 1773 সালে রেগুলেটিং আইনের গুরুত্ব লেখো। 13, অমৃতসরের সন্ধি। 14,
টিকা লেখো কোল বিদ্রোহ 1855 সালে সাঁওতাল বিদ্রোহের কারণ এবং শেষ প্রশ্ন চার্লস উডের নির্দেশনামার গুরুত্ব। আমরা টিকা বলে দিয়ে দিয়েছি, কিন্তু এটা ধরো ধরো 8টা লর্ড ওয়েলেসলি প্রবর্তিত অধীনতামূলক নিত্যদানিতে আলোচনা করো, এরকমও আসতে পারে। যাই হোক, আসল জিনিস এটা দেখে নাও তোমরা। দুটো স্টারগুলো খুব ভালো করে পড়বে। যাদের আবার বলছি, যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকো, নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনেক স্টুডেন্ট আছে যারা কাজ করে এবং পড়ার সময় সত্যি বলতে পারে না, কিন্তু চেষ্টা আছে, উদ্যোগ আছে, ইচ্ছা আছে। তাদের জন্য বলছে তোমরা দুটো স্টার যেগুলো সেগুলো একটু পড়ে যাও, এবং আর যারা সময় পাবে তারা অবশ্যই কিন্তু লিখে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে। শুধু অ্যাসাইনমেন্টে যে আমরা যে পড়া বিষয় পক্ষ থেকে এই পেপারটা দিয়েছিলাম তাতে শুধু 20-20 নয়, তোমরা পরীক্ষাও ভালো হবে এবং ভালোভাবে পাস করবে। আর তোমাদের আবার বলছি, কোনো কিছু যদি দরকার হয় বা প্রয়োজন হয়, মনে করো তোমাদের আমরা সাহায্য করতে সক্ষম, তাহলে অবশ্যই আমাদের জানিও। আমরা আমাদের সাধ্য মতো বা অভিজ্ঞতা মতো আমরা যারা আছি বিভিন্ন বিষয়ে দক্ষ শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন স্কুল বা কলেজের যারা আছি তাদের তোমাদের সমস্যার সমাধান অবশ্যই চেষ্টা করব, কারণ আমাদের তোমাদের যাতে কিছুটা হলেও আমরা সাহায্য করতে পারি, এটাই কিন্তু আমাদের একমাত্র উদ্দেশ্য বা ব্রত, যাই বলো না কেন। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, শুধু রেজাল্ট ভালো তা নয়, জীবন আনন্দ সুখের হয়ে উঠুক, এটাই আমাদের একমাত্র কাম্য পড়ার বিষয় পক্ষ থেকে।